প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আজকের এই অনুষ্ঠানটিকে আমরা দুভাগে ভাগ করেছি এবং প্রথম ভাগে আমরা লেখাপড়া, বিশেষ করে যারা হাই স্কুল শেষ করে উচ্চশিক্ষার দিকে যাচ্ছেন তাদের ফাইন্যান্সিংয়ের বিষয়টি একটু গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং এর সম্পর্কিত আরও কিছু বিষয় আমরা এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করব। এবং পরের যে হাফটি, সেখানে আমরা কথা বলবো আমাদের রেমিটেন্স নিয়ে। সুতরাং দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর ইভান খান। তিনি হচ্ছেন খানস টিউটোরিয়ালের সিইও এবং আপনাদের প্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একজন আলোচক। আশা করছি আপনারা টেলিফোনের মাধ্যমে কিংবা ফেসবুকে কমেন্ট করে প্রশ্ন করবেন। স্বাগত জানাচ্ছি ডক্টর ইভান খান আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। শামীম সাহেব, আপনাকে টিভিএন 24 সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। যারা যারা আমাদের হাই স্কুল প্যারেন্টস দেখছেন, আপনারা মিডল স্কুল, কনগ্রাচুলেশনস। আমাদের গ্র্যাজুয়েশনের সময় কাছে চলে আসছে, আমরা আজকে কলেজ নিয়ে আলোচনা করছি। খুবই সুন্দর। আপনারা যখন থাকেন, আপনি থাকেন, অনেক মানুষ দেখে, কারণ তারা মনে করে যে এই অভিজ্ঞতাগুলো তাদের জীবনে বাচ্চাদের জন্য খুবই কাজে দেবে। তো আসলে ফাইন্যান্সিং, কলেজে ভর্তি, সবাই তো স্কলারশিপ পায় না, কিন্তু যারা পায় তারা তো খুবই ভালো, কিন্তু যারা নানাভাবে লোন নিতে হবে, এই বিষয়টা একটু যদি সহজে আমাদের বুঝিয়ে বলেন। ভাইয়া, আমি যদি এই প্রশ্নটা জাদুটা পাইতাম, আমার ছেলে মেয়ে দুইজনের টেনশন হতো না। তো এখন ওই প্রশ্নটা আমার সবসময় টেনশন হচ্ছে। আমার বাসায় আমার মেয়ে এখন 6th গ্রেড শেষ করছে, আমার ছেলে 3rd গ্রেড শেষ করছে। 5 বছরের মধ্যে আমার ট্যাক্স রিটার্ন সব দরকার হবে, আমার আয় দেখানো হবে। আমার আন্ডারে পড়লে আমার স্কলারশিপ পাবে না, একটু আসলে আমার ওখান থেকে স্কলারশিপ। তো এখন ওই জিনিসগুলো কিভাবে করি, ওইটা নিয়ে আমাদের এই বছর অনেক ন্যাশনাল লেভেলে ফ্যাফসা হয়। ফ্যাফসা হলো ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লিকেশন। ওখানে পোর্টাল যেখানে আমরা অ্যাপ্লিকেশন করি, ওই পোর্টাল অনেক প্রবলেমস হয়েছে এবার, কম্পিউটার বাগ থেকে শুরু হয়ে, যেখানে অনেকজন কলেজ চান্স পেয়েছে কিন্তু এখনো স্কলারশিপের ইনফরমেশন এখনো আসে নাই। স্কলারশিপ আসার সময় ওরা দেখছে যে কোনোই কলেজ স্কলারশিপ দিচ্ছে না, কারণ কম্পিউটার সিস্টেমে এবার খুব খারাপ একটা প্রবলেম হয়েছিল, যেটা নিয়ে নিউ ইয়র্ক টাইমস এই মাসে বলেছে। তো এই সমস্যাটা কিভাবে তাহলে দূর করার জন্য ওরা কাজ করছে? এখন ছেলেমেয়েরা, 12th গ্রেডের ছেলেমেয়েরা, আমার সেন্টার, আমার নিজের ছাত্রছাত্রীরা এখন ফাফসাকে প্রত্যেকদিন ইমেল করছে, ফোন করছে, বলছে যে স্টেট থেকে যত টাকা আমার পাওয়ার আছে লিগালি একটু ছেড়ে দাও, অথবা ওরা ডাইরেক্টলি কলেজের সাথে যাচ্ছে। অনেকজন আছে আমার চেনা, ওরা হয়তো বা NYU, বস্টন ইউনিভার্সিটি, নর্থ ইস্টার্ন এরকম জায়গা জন্য ওরা আশা করেছে, মার্কস সব ছিল, কিন্তু আমাদের বাঙালি মারা বাবারা ছাত্রছাত্রীরা যে ভুলটা বারবার করি, প্রত্যেক সপ্তাহে এসে বলবো আমরা শুধু NYU, বার্নার্ড কয়েকটা করি আর বাকিগুলো কিউনিভার্সিটি করি, আর মধ্যে কোনো কিছু করি না। তো এখন এই সিচুয়েশনে যেটাই পাচ্ছি, যারা NYU পাচ্ছে, NYU থেকে ওরা অনেক স্কলারশিপ নিয়ে আলহামদুলিল্লাহ পাচ্ছে, কিন্তু এখন দেখছি NYU থেকে ফুল স্কলারশিপ পাচ্ছে, কিন্তু অন্যরা স্টোনি ব্রুক পেয়েও ওরা স্কলারশিপের জন্য সমস্যা হচ্ছে। তো এখন কিভাবে কি হয়, যারা যারা এই সিচুয়েশনে আছেন, আপনারা অবশ্যই বারবার কলেজকে ইমেল করবেন, অ্যাপিল করবেন, ফাইন্যান্সিয়াল এডের জন্য বলবেন আমার এখান থেকে আমাকে আরো 10,000 বেশি দিয়েছে, তোমরা যদি 15,000 না বাড়াও তোমাদের স্কলারশিপ, আমার ছেলে মেয়ে তোমার এখানে আসবে না। তো এরকম একটা সুযোগ আছে আমাদের, যেটা আপনারা সবাই অবশ্যই করবেন। আর যারা 10th গ্রেড, 11th গ্রেড, 9th গ্রেডের বাবা মা, এই বয়স থেকে, আপনারও মেয়ে আছে এখন 10th গ্রেড, 11th গ্রেড শেষ করছে, আপনার মেয়ে যখন, ছোট চাচি যখন আমাদের অ্যাপ্লিকেশন করবে, আপনার ট্যাক্স রিটার্ন, W2, সব আয়ের ইনফরমেশন, কোথায় কি বাড়ি আছে, কোথায় কি একটু স্টক থাকলে কোথায়, এগুলো সব দেখে ঠেকে ওরা ডিটারমিন করবে আপনার মেয়ের স্কলারশিপ। কত বছরের আপনি বলছেন? 5 বছর, at least 2 বছর গুছানো থাকলে ভালো। তো আপনার মেয়ে যদি, যারা 9th গ্রেড, 10th গ্রেড, এখন থেকে আপনারা অ্যাকাউন্টেন্টের কাছে যে বলবেন আমার ছেলে কিন্তু 3 বছরে অ্যাপ্লিকেশন করবে। আমার খুব আশা যে NYU হোক, রাটগার্স হোক, আপস্টেট নিউ ইয়র্কে RPI হোক, রচেস্টার হোক, নিউ জার্সি একটু দূরে হলেও, পেনসিলভেনিয়া পর্যন্ত হলেও, আমরা সব জায়গায় খুঁজতে হবে। আমরা যদি না খুঁজি, তা আমরা স্টোনি ব্রুক আর কিউনি পেয়ে বসে থাকবো, আর ওখান থেকে সবাই সিচুয়েশন থাকলে পয়সা তো সবার জন্য থাকবে না। সো এটা আমি প্রত্যেক বছরে দেখি, প্রত্যেক বছর এপ্রিল মে মাসে এসে আপনাদেরকে তা ধরে বলি, আপনারা ভুল করবেন না। SAT নেবেন, 2বার 3বার নিয়ে 1500-র চেয়ে বেশি অবশ্যই করবেন, কিন্তু কলেজে
অ্যাডমিশন করার সময় যে এসএটি ছাড়া একটা গাইডেন্স দরকার হয়, গাইডেন্স কাউন্সেলিং, এটা নিয়ে আপনারা প্লিজ ভুলবেন না এই ইম্পর্টেন্সটা। না না নিশ্চয়ই, এবং এসএটি তো মানে একেবারে প্রচন্ড রকমের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি। এবং এই এসএটিটা কেন গুরুত্বপূর্ণ এটা যদি আপনি আমাদের দর্শকদেরকে তো এখন আপনাকে বলি, সবাই যারা যারা ক্লাস শুরু করছে, আমাদের জিপিএ যদি সবসময় ওরা প্রথমে দেখে কিন্তু জিপিএ, ওরা দেখবে এই ছেলে মেয়ে কোন জিপিএ তে 95 এর উপরে নাকি 90 থেকে 95। যারা যারা এপি নিচ্ছে এটা সময় ওয়েটেড অ্যাভারেজ হয়ে যায়। এপি নিলে আর একটু কয়েকটা পয়েন্টস দিয়ে দেয়, মেক শিওর করতে যে যত কঠিন ওরা দেখাচ্ছে যে আর একটু ভালো একটা মার্কস দিচ্ছে। কিন্তু যেটাই হোক, আমরা যদি কলম্বিয়াতে আশা করি আমাদের ছেলে মেয়ে, ইউপেন আশা করি, কার্নেগি মেলন আশা করি, ওখানে সব 110,000 20,000 30,000 সব ছেলে মেয়েদের মার্কস কিন্তু 95। প্রত্যেকটা ছেলে মেয়ের মার্কস 1500-র চেয়ে বেশি। তা আমরা যদি 1500-এর বেশি না করি, না আমার তো 1400 দিলেও চলবে, এটা তো হচ্ছে না, বললে তো হবে না। তো আমরা সবসময় মনে করে দিই এসএটি আমাদের স্কুলের অ্যাভারেজ, এই মাসে রিজেন্স আসছে, স্কুল থেকে যদিও রিজেন্সের দাম না দেয়, যখন 10,000 ছেলেমেয়ের মধ্যে 30,000 ছেলেমেয়ের মধ্যে মাত্র 2,000 নেয়, less than how many percent, তো ওখানে তো অবশ্যই আমাদের বাকি সব কিছু শুরু করতে হবে। এখন আপনি আলোচনা করছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে, এক্সট্রা কারিকুলার কোন লাইনে করলে সবচেয়ে ভালো হয়। তো ওরা সবসময় দেখবে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু বিভিন্ন দাম আছে, একটার দাম এতটুক, আরেকটার দাম এতটুক। সো আমরা বুঝতে হবে যে এক্সট্রা কারিকুলার যে কোনোটা করলেও হবে না, কিন্তু বুঝে করতে হবে, রেলেভেন্ট হতে হবে। আমি যেটা চাই সেটার সাথে সম্পর্কিত হতে হবে। সম্পর্কের সাথে ওইটাও হবে। ধরেন আপনি মেডিকেল লাইনে যাচ্ছেন, এখন আমার মেডিকেল লাইনের সাথে কোন কোন জিনিস আর একটু অ্যাসোসিয়েটেড আছে, কিন্তু আপনারা যদি ইঞ্জিনিয়ারিং লাইনেও যান, ইঞ্জিনিয়ারিং লাইনেও কিন্তু আমাদের আর্টস আর ডিজাইনটা খুবই জরুরি। কারণ ইঞ্জিনিয়ারিং লাইনে সবাই অ্যাপ্লিকেশন করছে, ওরা সবাই ফিজিক্স, ক্যালকুলাস, ম্যাথ এগুলো নিয়ে ঝুঁকছে। কিন্তু এই সময় সবসময় আরেকটা আলাদা জিনিস নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরুন আমি নিশ্চয়ই আমি মেডিকেলে পড়বো, সবসময় কি আমার মেডিকেল রিলেটেড এক্সট্রা কারিকুলারে লাগবে, নাকি আমি একটা মানবিক মানুষ, আমি দেশপ্রেমিক, আমি দেশের প্রতি কমিটমেন্ট আছে, অন্য কিছুতে দেখালাম, সেটা তো আমার মেডিকেলেও পড়বে? সেকেন্ডটা, এটাই তো বেশি। সেকেন্ডটা, কারণ ওরা যখন মেডিকেলের জন্য, আরেকবার বললাম 25,000 মেডিকেল স্কুলের জন্য, 25,000 মধ্যে 20,000 অ্যাপ্লিকেশন একদম সেম, 4.0 GPA, MCAT score, their SAT score perfect. Research, time at the hospital, volunteer work, এগুলো সবাই করছে। কিন্তু এখান থেকে আর একটু স্ট্যান্ডার্ড করা, তার মানে ওগুলো করতে করতে হয়তো বা একটা আর্ট কম্পিটিশনে ওরা ফার্স্ট সেকেন্ড প্লেস হলো, অথবা রাইটিং কম্পিটিশনে ওরা একটা খুব সুন্দর সাবমিশন দিয়ে ওরা বুঝতে পারলো এই ভদ্র ছেলে, এই ভদ্র মেয়ে শুধু একটা সায়েন্টিস্ট, ডাক্তার হবে না, ও একটা মানুষ হবে। ডাক্তার সায়েন্টিস্ট ছাড়া একটা আর্টিস্ট হবে, একটা সোসাইটি, আমাদের মানুষকে যে একটা হেল্প করবো, এটা শুধু মেডিকেল ভাবে না, সব দিক থেকে। খুবই সুন্দর। তো অনেকে বলে যে সামার জব করব, বাচ্চারা বলে, তো আমি ম্যাকডোনাল্ডসে সামার জব করলাম, আমি কিছু পয়সা পেলাম, তো আমি একটা মানুষ এক জায়গায় গিয়ে একটু মানি ম্যানেজ শিখলাম, মানুষ ম্যানেজমেন্ট শিখলাম, এটার কি কোনো ভ্যালু আদৌ আছে, নাকি শুধু কিছু টাকা ইনকাম করলো ওরা? দুটাই, সব কিছুতে একটু একটু ভ্যালু আছে, কিন্তু সব কিছু ভ্যালু যে একই ওইটাই। তো ম্যাকডোনাল্ডস হয়তো বা টিম ওয়ার্ক শিখলো, একটু মিনিমাম ওয়েজ পয়সা পেলো, কিন্তু খাটনি যেটা করতে হবে, হয়তো বা কলেজ দেখবে হ্যাঁ খাটনি করতে রাজি, তো ম্যাকডোনাল্ডসে কাজ করে আসছে, কিন্তু হয়তো বা ওই সময়টা যদি একটা ল অফিস, ডাক্তার অফিসে ভলান্টিয়ারের সুযোগ পাইলো, ওরা একটু দেখতে পারলো কিভাবে পেশেন্টটার ভিতরে আনা, পেশেন্ট রুমে আনা অথবা গুছানো, হয়তো বা অফিস এক্সপিরিয়েন্সের টিম ওয়ার্কটা আর একটু দামি নেবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আমরা সবাই একটু আশা করি মজা করে ফুটলকারে, আমি যদি 16 বছর ছেলে হতো, আমি সঙ্গে সঙ্গে মলে যে
আমি বাবা মাকে বলতাম আমি ফুট লকারে কাজ করব, ওখান থেকে আমি স্নিকারের এয়ার জর্ডানের ডিসকাউন্ট পাবো, আমি জুতা কিনবো, আমি কাপড় কিনবো, আমি সোয়েট শার্ট কিনবো, জ্যাকেট কিনবো, ওখানে আমি সারাদিন বসে বসে গান শুনবো আর স্নিকার বিক্রি করবো, ওটা অনেক খুশি হব। কিন্তু ওইটা করে আমার কলেজে ঢোকার সময় তো বেশি লাভ হচ্ছে না। ওইটার চেয়ে ওরা একটু চাবে যে ওটা করলে খারাপ না, কিন্তু ওটার সাথেও আরেকটা প্রফেশনাল একটা জিনিস দরকার হবে। হয়তো বা ওরা চাবে যে আমি ট্র্যাক টিমে আমি সময় দিচ্ছি, আমি রানিং টিমে আমি ক্যাপ্টেন, আমি সুইম টিমে সময় দিচ্ছি, আমি ওখানে হেল্প করছি, আমি আমার ডিবেট টিমে একটা ভলেন্টিয়ার। তো বিভিন্ন জিনিস দেখতে হয়। আর আপনাকে একটা অ্যাডভাইস দিই, যেটা আমার বাবা ডক্টর মনসুর খান করেছেন, লেট মনসুর খান। আমি যখন এরকম জব করতে চেতাম, আমার বাবা বলতো যে দেখো, তুমি যদি ম্যাকডোনাল্ডস জুতার দোকানে কাজ করো, তুমি যতই চাও, তুমি তো ডাক্তারিতে ঢুকতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি 3 ঘন্টা ভলেন্টিয়ার করো, আর আমি তোমাকে মিনিমাম ওয়েজ ঘন্টায় 5 টাকা করে দিব। আমি কিন্তু আমার থেকে ট্যাক্সে যেটা 1.5 টাকা কেটে নেয়, আমি 3 ঘন্টা ভলেন্টিয়ার করতাম হাসপাতালে, যেটা বাসায় এসে আমার বাবা আমাকে 10 টাকা নোট দিত। তো এটা আমাদের একটু ক্রিয়েটিভ হতে হবে। আমার বাবা চিন্তা করেছে আমার ছেলে ভলেন্টিয়ার করুক, পয়সা তো আমি একটু একটু করে দিচ্ছি, কিন্তু ওই 10 টাকার জন্য আমি জানি আমার ছেলে 500 ঘন্টা করে আসবে। আমি ঠিকই 500 ঘন্টা করে এসেছি ওই 10 টাকা পাওয়ার জন্য। প্রত্যেক 3 ঘন্টা যখন থেকে শুরু, শেষে আমি ওই 500 ঘন্টা পেয়ে আমি ইন্টারভিউ পেয়েছি। ইন্টারভিউ পড়ার সময় বাকিটা বুঝতে পারছি। খুব চমৎকার একটা তো অ্যাডভাইস এটা আপনারা করবেন আপনাদের ছেলেমেয়েদের সাথে, ওদের কি হেল্প করবেন। থ্যাংক ইউ, খুব সুন্দর অ্যাডভাইস। কয়েকটি ছোট ছোট বিষয় আছে, আমরা আপনার কাছ থেকে একটু শুনি। প্রথমে আমরা দেখছি যে নিউ ইয়র্ক টাইমসের যেটি আপনি বলেছেন যে ফান্ডের এই বিষয়টি অলরেডি আমরা আলোচনা করেছি। এখানে একটি প্যারেন্টস এটা একটা রিসোর্স ফেয়ার হয়েছে একটা, সেটা কি ছিল বলেন? তো প্যারেন্টস রিসোর্স ফেয়ার এখন আপনারা সবসময় দেখবেন কোন কোন জায়গায় আপনাদের স্কুল থেকে প্যারেন্টস রিসোর্স ফেয়ার। আমরা এই উইকেন্ডে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি, আমাদের নতুন লোকেশন আছে, ওখানে সবাই আসে, ডেন্টিস্ট অফিস আসে, ল অফিস আসে, ডাক্তার সাহেব আসে, রিয়েল এস্টেট সাহেব আসেন, সবাই এসে কমিউনিটি, আমাদের মিডিয়া পার্টনাররা আসে, সবাই এসে দেখছে যে কমিউনিটির টিচাররা, প্রিন্সিপালরা, ছাত্রছাত্রীরা, মা বাবারা শনিবার রবিতে এরকম মিল হচ্ছে। তো এখানে ওরা অনেক সময় ইনফরমেশন পায়। কারণ আমার ছেলে মেয়ে বাসায় ক্যারাটি করছে, সুইমিং নিচ্ছে, মিউজিক নিতে হচ্ছে, এই সময় আমাদের খানেও এসে সময় দিতে হচ্ছে। সো ওখানে একটা মেলার মতো যেখানে সবকিছু সম্বন্ধে জানি। শনি রবিবারে হয় এটা, শনি রবিবারে আপনাদের এলাকায় দেখবেন কোন কোন জায়গায় হয়। তো আমাদের আরেকটা লাস্ট নতুন খবর এসেছে হার্ভার্ড থেকে এই স্প্রিংয়ে, যে হার্ভার্ড, প্রিন্সটন, কলাম্বিয়া সবাই এসএটি ফেরত আনছে। আমাদের প্যান্ডেমিকের সময় টেস্ট অপশনাল ছিল 2 বছর, যেটা হয়েছে বড় লোকরা সবাই সুযোগ পেয়েছে কলেজে ভর্তির সময়। যারা যারা পয়সা একটু কম, স্কলারশিপ, লোন এগুলোর উপর ডিপেন্ড করতে হচ্ছে, ওরা টেস্ট অপশনাল শুনে হয়তো বা অ্যাপ্লিকেশন করে ফেলেছে, শেষে চান্সও পায় নাই আর স্কলারশিপও পায় নাই। তো এখন ওই 2 বছর করার পরে দেখছে যে যারা যারা মিডল ক্লাস নতুন এসেছে, ওদের জন্য ওদের পজিশনটা বাড়ানোর জন্য এসিটি আবার ফেরত এনেছে। কারণ যখন এসিটি তুলে ফেলে শুধু একজন লাভ হয়, সাদারা, বড় লোকরা। এটা ওরাই দেখেছে, এটা আমার অপিনিয়ন, এটাই ওরা দেখছে। নিউ ইয়র্ক টাইমস থেকে বলে, এটা আমার কথা না। আমি বুঝতে পারছি। সাউথ এশিয়ান লিগ্যাল ডিফেন্স ফান্ড যেটি, সেই বিষয়টি নিয়ে যদি একটু আমাদেরকে ধারণা। সাউথ এশিয়ান লিগ্যাল ডিফেন্স ফান্ড থেকে আমাদের 2 ভাই বোন শুরু করেছে। আমাদের মিস্টার আরিব আছে, লয়ার, আমাদের মিস শিবানী পারিক আছে। ওরা আমাদের সাথে যোগাযোগ করেছে, দেখো তোমরা এখানে 30 বছর ধরে আছো, আমাদের নতুন লিগ্যাল ডিফেন্স, ল্যাটিন লিগ্যাল ডিফেন্স আছে, ব্ল্যাক লিগ্যাল ডিফেন্স আছে, এখন সাউথ এশিয়ান লিগ্যাল ডিফেন্স শুরু করেছে। কি হবে এটার কাজটা? তো ওরা আমাদের খানের কমিউনিটি ওয়ার্কশপের জন্য এসে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে স্কুলে যদি কোনো সময় ডিসক্রিমিনেশন হয়, বুলিং হয়, প্রাইভেসি, টিচার থেকে, স্কুল থেকে প্রাইভেসি, আমাদের কত কত রাইটস, এটার সাথে আমাদের ইমিগ্রেশনও হয়ে যায়। ধরেন একটা ছেলে মেয়ে বাচ্চা স্কুলে নামাচ্ছে, কিন্তু ওদের কাগজপত্র এখনো কমপ্লিট হয় নাই, তখন আমাদের বিভিন্ন প্রেসিডেন্টের সময় আইস, যেটা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, এরা এসে জিজ্ঞেস করছে, দরজায় না করছে এখানে কারা কারা কাগজপত্র আছে, কাদের নাই। তো যত কিছু রাইটস আছে আমাদের, ও
লয়াররা এসে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে। তারপরে বাবা মারা যখন এসেছে তুলতে, লয়াররা আমাদের বাবা মাদের সাথে বলেছে, আঙ্কেল আন্টি সালাম আলাইকুম, আমি মিস্টার আরিফ, ইনি মিস শিবানী, আপনাদের কোনো কিছু দরকার হলে আমরা এখানে ওয়ার্কশপ করি, ইমিগ্রেশনের ওয়ার্কশপ, কাস্টমস, ইমিগ্রেশন, আর আজকাল যতগুলো সমস্যা আমাদের লিগ্যাল কমিউনিটিতে দেখছি, সেগুলো সব ফ্রি ছিল। প্যারেন্টসরাও জানতে পারবে, আর ছেলেমেয়েরাও জানলো যে ওরাও যদি এই দেশে অ্যাটর্নি হতে চায়, লিগ্যাল জাস্টিস ফিল্ডে জাজ হতে চায়, কিভাবে করতে হয়। এটা তো একটা বিরাট এক্সপিরিয়েন্স, কারণ সামনাসামনি যারা কাজ করে এবং মাঠে গিয়ে কাজ করে তাদেরকে দেখে শেখাটা তো আরো ইম্পর্টেন্ট। তো আমরা কিভাবে আসলে ওই আবার একটু ফেরত যাই কাজের প্রসঙ্গে, তাহলে আমরা কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে, তারা যে এখন পার্ট টাইম কাজ করা, ভলান্টিয়ার করা, কিভাবে এটা খুঁজতে হয় এখন? আমি চাই যে আমি করব, কিন্তু আমি করব কোথায় যাব? আমি খুঁজে বের করতে হয় কিভাবে? খুঁজে বের করতে হয় সবাই মিলে। ছেলে মেয়েকে বলতে হবে আগে, এটা তোমার ইন্টার্নশিপ, তুমি শুরু করো, খুঁজতে শুরু করো। তুমি তোমার টিচারকে জিজ্ঞেস করো, তোমার প্রিন্সিপালকে জিজ্ঞেস করো, কারণ ওরাও যদি এখানে একটা হাত না থাকে, ওরাও মানবে না। এই দিকে আমাদের বাবা মা হয়েও একটা হাত আছে, আমাদের যদি চেনা থাকে, তুমি এখানে আমাদের এই হাসপাতালে, আমার এই অফিসে চেনা আছে, তুমি এই হাসপাতালের ইমেল নাও, মেন অফিসে যে ইমেল করো, বলো যে আমার এখানে চেনা আছে, আমি খুব ভলান্টিয়ার জন্য করতে চাই। আমরা ওদেরকে গাইডেন্স দিতে পারি। আমরা ওদের জন্য ফোন করে একটা কলিগের সাথে বলতে পারি, আমার ছেলে মেয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করবে, তোমরা একটু অবশ্যই দেখবা। সবাই মিলে একটা সাপোর্ট দিতে হয়। কিন্তু আমার ছেলে মেয়েকে সবসময় বলি যে নিজের কাজ, আমি আর তোমার মামি সবসময় আছি, কিন্তু তোমরা নিজে নিজে শিখবা কিভাবে অ্যাপ্লিকেশন করতে, নিজে নিজে তো কাজটা করতে হবে। তো যত কিছু আমাদের ছেলে মেয়েদের নিজের হাতে একটু ছেড়ে দিই, ওটার সাথে সাথে আমরা আশেপাশে থাকি, ওরাও হাতটা চলে আসবে আর আমাদের সাপোর্টটাও সবসময় ফিল করবে। আজকের জন্য আমার একটু আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যখন বললেন যে ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করা, যেটা বাংলায় বলি আর কি, সেলফ ডিপেন্ডেন্ট করা, তো সেই জায়গাতে আমরা অনেক সময় বাবা মায়েরা হয়তো অনেক কিছু এগিয়ে দিই, বাংলাদেশি বাবা মায়েরা অনেক কিছু করে দেই, বাচ্চারা না চাইতেই অনেক হেল্প করে ফেলি, সেটা তাদের কনফিডেন্ট লেভেলটাকে আরো কমিয়ে দিতে পারে। এই জায়গায় আপনি একটু সাজেশন দিবেন কিনা আমাদেরকে? এটা আমরা ভালোবাসি আমাদের সন্তানদের, কিভাবে কিন্তু তাদেরকে আমরা স্বাবলম্বী করতে চাই, কেন? হয়তো বা এটা নিয়ে বাবা মার যুদ্ধ দেখবেন, বাবা মা একজন একটু বেশি সময় দিচ্ছে, অথবা বাবা মেয়েকে দেখে, না তোমার জন্য যত কিছু দরকার আমি তোমার জন্য করে দিচ্ছি, অথবা মা ছেলেকে দেখে এখানে আসো আমার বাবু। তো এরকম সবসময় দেখি, একজন হয়তো বেশি করছে, একজন একটু করা হতে হবে। তো শুরু হয় বাবা মার কমিউনিকেশনে। যদি বাবা আর মা দুইজন মিলে একটা এগ্রিমেন্ট হয়, মাঝে মাঝে এই ব্যাপারে আমি একটু রিল্যাক্স থাকবো, তুমি একটু চাপ দিবা, কিন্তু এই ব্যাপারে কিন্তু তোমার লাইন, তুমি ওখানে চাপ দিতে পারো, কিন্তু এখানে আমি একটু দূরে আছি। সো সবার চিন্তা করতে হবে যে বাবার যেখানে হাত আছে ওগুলা দিয়ে হয়তো বা একটু ইনভলভ থাকতে হবে, মার যেখানে হাত আছে ওগুলা দিয়ে ইনভলভ থাকতে হবে। আর দুজনেরই কিন্তু মনে রাখতে হবে, আমরা ছেলে মেয়ের জন্য যত কিছু করে দিব নিজের হাতে, ওরা কিন্তু তত কিছুই পারবে না। সো আমরা কিন্তু যতই কিছু করব, ওদের কিন্তু হ্যান্ডকাফ আমরা করে দিচ্ছি। সো আমরা ওদেরকে স্বাধীন করতে হবে, যারা নিজে নিজে করতে পারবে ইনশাআল্লাহ, এবং তখন আমাদেরই ভালো লাগবে। এটাই তো আমাদের দায়িত্ব। রাইট, অসংখ্য ধন্যবাদ ডক্টর ইভান খান, আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আজকে দিলেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আজকের এই আলোচনা। ডক্টর ইভান খান, তিনি সিইও খানস টিউটোরিয়ালের, এবং খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। আপনারা জানেন, আপনাদের অনেকেরই সন্তানেরা পড়াশোনা করেন, এবং তার এই মন্তব্যগুলো বা এই পরামর্শগুলো নিশ্চয়ই আপনারা অনুসরণ করবেন। বিরতিতে যাচ্ছি, যাবার পরে আমরা মাসুদ রানা তপন, তিনি প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সম্মান গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশনের, তিনি বাংলাদেশের সাথে আমেরিকাতে, মানে আমেরিকা থেকে যে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো, এটার গুরুত্ব, এটার সুবিধা, কিভাবে পাঠায়, কত টাকা পর্যন্ত পাঠাতে পারবেন, আইনি দিক, এগুলো নিয়ে কথা বলবেন। বিরতির পর, ছোট্ট একটা বিরতির পর ফিরছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people.
Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনাদেরকে জানিয়েছি যে বিরতির পরে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে রেমিটেন্স। আপনারা জানেন যে বাংলাদেশের আয়ের একটা বড় অংশ হচ্ছে রেমিটেন্স, এবং এই যে যারা আমরা আমেরিকায় থাকি কিংবা অন্যান্য দেশে থাকেন, তাদের পাঠানো অর্থ বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্য যারা অর্থনৈতিক খাতের সাথে যুক্ত তারা সবসময় বলেন যে বৈধ খাতে বা বৈধভাবে টাকা পাঠান। এই যে রেমিটেন্স, সেটি হচ্ছে আমাদের দেশের রেমিটেন্সকে সমৃদ্ধ করবে। এসব বিষয় নিয়ে কথা বলবার জন্যে আমাদের সাথে আছেন খুবই গুরুত্বপূর্ণ একজন অতিথি, মাসুদ রানা তপন। তিনি প্রেসিডেন্ট এবং সিইও সানমান গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশন। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ শামীম ভাই। আচ্ছা, তো এই রেমিটেন্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা জানি। তো এই মুহূর্তে যারা বাংলাদেশে প্রথমত বৈধ পথে টাকাটা পাঠানো উচিত, এইটা নিয়ে যদি আপনি আপনার একটা মন্তব্য করেন যে এটার গুরুত্বটা কেন, জানি যদিও আটটু। ধন্যবাদ শামীম ভাই, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। বৈধ পথে আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন, কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশে আপনার ট্যাক্স ফ্রি, প্রথমত হলো এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি ইলিগ্যাল চ্যানেলে যদি আপনি টাকা পাঠান, এটার কিন্তু কোনো সিকিউরিটি নেই। যদি টাকাটা সে না দেয়, আপনি কিছু করতে পারবেন না আইনতভাবে। কিন্তু আমাদের মতো যারা মানি ট্রান্সমিটার্স কোম্পানি আছে, আমাদের এখানে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসের লাইসেন্স প্রাপ্ত আমরা। কাজে আপনার একটা রেমিটেন্সের যে কোনো একটা প্রবলেম হলে আমরা যদি এটা সমাধান করতে না পারি, তাহলে কিন্তু আপনি আমাদের নামে কমপ্লেইন করতে পারেন। হ্যাঁ, কাজে আমাদের যে এক একটা লাইসেন্স, আমরা যে লাইসেন্সে আসি, আমরা কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লায়েন্স মেনে, এই আমেরিকার কমপ্লায়েন্স মেনে তারপরে রেমিটেন্স ব্যবসা করতে হয়। এটা কিভাবে এটা করতে হয়? কারণ আমরা ডিএফএস এর আন্ডার, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস, এবং আইআরএস আমাদের অবশ্য সাথে কন্ট্রোল করে। সো আমাদের যদি কোনো একটা গ্রাহককে আমরা পেমেন্ট না দিতে পারি, 180 ডেজ আমাদের লাস্ট সীমানা আর কি। যদি ধরেন আমাদের কাস্টমার কোনো একটা অ্যাকাউন্ট ইনফরমেশন ভুল দেয়, আমরা ধরেন টাকা পাঠালাম, টাকা পেলো না, তখন আমরা টাকাটা ধরেন রিটার্ন করলাম না কাস্টমারকে, যদি সে চায়, তখন কিন্তু সে আমাদের নামে, আমাদের বিরুদ্ধে সে কমপ্লেন করতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে যে অবৈধ পথে আপনি টাকা পাঠালে সেই টাকাটা আপনার কোথায় ব্যবহার হচ্ছে, ধরেন এটা একটা টেরোরিস্ট খাতে ব্যবহার হইতে পারে। আর আপনি আমাদের রেমিটেন্সে যেটা যায়, সেটা আপনি জানেন যে বাংলাদেশে আমাদের রেমিটেন্স কত শক্তিশালী একটা আমাদের অর্থনীতিতে। আমাদের যমুনা, এই আপনার যে পদ্মা সেতু, এই পদ্মা সেতুতেও কিন্তু আমাদের রেমিটেন্সের অবদান, ঠিক না? সো আপনি অবশ্যই বৈধ পথে টাকা পাঠাবেন। আরেকটা জিনিস হচ্ছে যে এখন আমাদের মতো যারা কোম্পানিগুলো আছে, আমরা কিন্তু ভালো রেট দিচ্ছি, যেটা ইলিগ্যাল চ্যানেলের কাছাকাছি। কারণ সরকার আপনার 2.5% প্রণোদনা দিচ্ছে। ধরেন এখন আমাদের মার্কেট রেট প্রায় 121। সো আপনার ইলিগ্যাল চ্যানেলও হয়তো বা এত রেট নাই, কারণ আপনার ইনসেন্টিভ সহ 121 পরে। কারণ আপনি কেন অবৈধ পথে পাঠাবেন? আরেকটা জিনিস হচ্ছে যে এই দেশে তো আপনি টাকা পাঠালে আপনার কোনো বাধ্যবাধকতা নাই। এখন আমরা কোনটাকে কমপ্লায়েন্স করি? আমরা কমপ্লায়েন্স করি যে আপনি কি টেরোরিস্ট খাতে টাকা পাঠাচ্ছেন কিনা। কারেক্ট। আমরা বাংলাদেশিরা কিন্তু প্রায় 98% ফ্যামিলি রেমিটেন্স করি। 2% হয়তো বা কমার্শিয়াল বা অ্যাপার্টমেন্ট, বা 5% হইতে পারে বড় জোর। বা সবাই কিন্তু বাবা মা ভাই বোন তার আত্মীয় স্বজনকে রেমিটেন্স পাঠায়। সামনে ধরেন ফেস্টিভ্যাল আসতেছে, কোরবানি, তো সবাই দেখা যাবে যে কোরবানি, বাংলাদেশে একটা কোরবানি দিচ্ছে, সে কোরবানিতে টাকা পাঠাচ্ছে, তাই ভাই বেরাদার কোরবানি দিচ্ছে, তারা টাকা পাঠাচ্ছে। তার মানে কি? এটা ফ্যামিলি রেমিটেন্স। আরেকটা জিনিস হচ্ছে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আপনার কোনো অ্যামাউন্টের বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো অ্যামাউন্টেই পাঠাতে পারবেন। আর বড় অ্যামাউন্ট হলে আমরা সাজেস্ট করব যে আপনার একটা রেমিটেন্স হাউসে গিয়ে, একটা যারা খুব আপনি সিকিউরড মনে করেন এরকম হাউসে গিয়ে অবশ্যই আপনি চেকের মাধ্যমে ট্রানজ্যাকশন করবেন। আচ্ছা, এরকম বড় বলতে কত বড়? লাইক $500,000 আপনি পাঠাবেন। তো $500,000 আপনি ধরেন বাংলাদেশে একটা বাড়ি বিল্ড করবেন। সো আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনার সোর্স অফ ফান্ড এখানে আছে, কাজে আপনি আমাদের চেকের মাধ্যমে আমাদের ট্রানজ্যাকশন করেন।
সো কোনো সমস্যা নেই। চেকের মাধ্যমে আপনি যদি ফ্যামিলি রেমিটেন্স করেন, আপনারা সেটা করেন আপনাদের এই 5 লাখ 500,000 পর্যন্ত ওয়ান আপনারা করেন? শটে, ওয়ান শটে, হ্যাঁ। তাহলে আপনি $5 লাখ আপনি একসাথে পাঠাতে পারবেন, এবং এটা আপনি 2.5% প্রণোদনা পাবেন যদি এটা ফ্যামিলি রেমিটেন্স হয়। আর যদি ফ্যামিলি না হয়, ফ্যামিলি যদি কমার্শিয়াল কোনো অ্যাকাউন্টে টাকা পাঠান, সেক্ষেত্রে আপনি 2.5% পাবেন না, বাট আমরা কিন্তু ট্রানজেকশনটা করব। ওইটাও ট্রানজাকশন হ্যাঁ, ধরেন আপনি একটা কোম্পানির নামে টাকা পাঠাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রণোদনাটা পাবেন না, বাংলাদেশ সরকারের প্রণোদনাটা পাবেন না, বাহ, এটা বাট একটা দারুণ আপনি ইনফরমেশন কিন্তু রেমিটেন্সটা পাঠাতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর ফ্যামিলি রেমিটেন্স বা আপনার আব্বাকে পাঠালেন, ভাইকে পাঠালেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 2.5% প্রণোদনাও পাবেন। এখানকার সোর্স অফ ফান্ড আমাদেরকে বাংলাদেশে দিতে হবে সাথে। এখানেও যদি আমাদের রেমিটেন্স বড় অ্যামাউন্ট পাঠান, সোর্স অফ ফান্ড আমরা প্রত্যেকটা মানি ট্রান্সমিটার কোম্পানি নিয়ে রাখি, যে এটা যদি আপনার অডিটর জিজ্ঞাসা করে এটার সোর্স অফ ফান্ড কোথায়, যাতে আমরা দেখাতে পারি। কারণ আপনার টাকা বৈধ পথে আপনার অ্যাকাউন্টে আছে, আপনি কেন ভয় পাবেন, ঠিক না? ব্যাংকে আছে, তো আমরা ব্যাংক এবং আমরা কিন্তু সেম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমাদের সেম কমপ্লায়েন্স। এক্সেলেন্ট। তো আমরা তো পাঠানোর কথা বললাম, কিন্তু আমেরিকাতেও তো টাকা আসা উচিত, এবং একই সাথে আমাদের অনেকের টাকা তো বাংলাদেশে রয়ে গেছে, আমরা তো আনতে পারি না। তো এটার পথ কি? এটা হচ্ছে যে আমেরিকার আপনার আমাদের এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে আমরা টাকা আনতে পারবো না, এই সরকার আমেরিকা রিসিভ করতে পারবে না, এটার কোনো বাধ্যবাধকতা নেই আমার জানা মতে। বাট বাংলাদেশ সরকারের বাধ্যবাধকতা আছে, আপনি রেমিটেন্স আকারে বা আপনার বৈধ পথে টাকাটা আপনি এখানে আনবেন, তার পথটা নাই। বাট আমাদের সরকার রিসেন্টলি একটা সার্কুলেশন করছে, অফশোর ব্যাংকিং, যেটা অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট, যেটা আগে আপনাদের আমাদের এখান থেকে আরেকটা ছিল ওয়াইজেনার বন্ড। ওয়াইজেনার বন্ডে আপনারা বাংলাদেশে এখান থেকে যারা বাংলাদেশি, আমরা ওয়াইজেনার বন্ডে টাকা ইনভেস্ট করতে পারতাম বাংলাদেশে, প্রায় ডাবল 5 ইয়ার্সে টাকা হয়ে যেত। ধরেন 5 লাখ টাকা আপনি বাংলা টাকা যদি ওয়াইজেনার বন্ড করতেন, এটা 5 বছরে 10 লাখ টাকা আপনি রিটার্ন পাইতেন। সেক্ষেত্রে একটা প্রবলেম ছিল আমাদের সার্কুলেশনে, যে আপনার ইন্টারেস্টটা যেটা, সেটা আপনি আমেরিকাতে আনতে পারবেন না বা অন্য দেশে নিতে পারবেন, অন্য দেশে নিতে পারবেন। 5 লাখ টাকা যে ইনভেস্ট করলেন, সেটা আপনি নিয়ে আসতে পারবেন বৈধ পথে ব্যাংকিং এর মাধ্যমে, কিন্তু ওই যে ইন্টারেস্ট 5 লাখ হইলো, এটা আপনি আনতে পারতেন না। বাট বর্তমান যে অফশোর ব্যাংকিং, যেটা এখন আলোড়ন সৃষ্টি করছে, যে নতুন সার্কুলেশন যেটা বাংলাদেশ ব্যাংকের, অফশোর ব্যাংকিংয়ে আপনি বাংলাদেশে টাকা ইনভেস্ট করতে পারবেন। এখান থেকে $5,000 হলো সর্বনিম্ন, 3 মাস আপনার মেয়াদি ফিক্সড ডিপোজিট, কিন্তু এটা 3 মাস মেয়াদি, 3 মাস মেয়াদি আপনার 3 মাস থেকে 5 বছর পর্যন্ত আপনি এই মেয়াদটা করতে পারেন। 3 মাসে কত টাকা বাড়বে? এটা হচ্ছে ব্যাংকের উপর, সরকারের ঘোষণা আছে 7 থেকে 9% পর্যন্ত একটা ব্যাংক সে দিতে পারবে ইন্টারেস্ট। এটা কি বাংলাদেশি টাকা না এটা ডলারে দিতে পারবে। এটা যার যার ব্যাংক সিলেক্ট করবে। আমি আজকে দেখলাম যে ডাচ বাংলা ব্যাংক ধরেন 8.40% দিবে আর কি। ভেরি গুড। সো এরকম প্রত্যেকটা ব্যাংকের এই ধরেন এক একজনের সার্কুলেশন আছে যে আমি এত পার্সেন্ট দিব, আমি এত পার্সেন্ট দিব। বাট মেন ফোকাসটা হচ্ছে আপনি যেই বললেন, আপনি ইনভেস্ট করলেন, এমন টাকাটা 5 বছর পর আপনি চিন্তা করলেন আমি নিয়ে আসবো, 5 বছর পর আপনি ফুল অ্যামাউন্টটা নিয়ে আসতে পারবেন, একদম আমার সুদের ইন্টারেস্ট, আপনি যে প্রফিটটা করলেন, প্রফিটটা সব আপনি নিয়ে আসতে পারলেন। সো এই সার্কুলেশনটা কিন্তু আগে ছিল না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকে দিলেন আপনি। এটার জন্য আপনার আরেকটা জিনিস হচ্ছে যে এখন বাংলাদেশের প্রায় 30টা ব্যাংকের এমডি আমেরিকাতে আছে। ওনাদের কথা শুনবো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আমাদের আপনাদের জন্য। আপনাদের যে প্রতিষ্ঠান সানমান গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশন, নিশ্চয়ই অনেক দর্শক আপনাদের এখানে যায়, তো আমরা দর্শককে একটু নেই। কে আছেন প্রিয় দর্শক? একটু আপনার প্রশ্নটি থাকলে করুন, তারপরে আমরা একটু আরেকটি বিষয়ে আলোচনায় যাব। হ্যালো, দুঃখিত দর্শক, কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রশ্ন করবেন, আপনাদের জন্যই তো আমাদের আয়োজন। তো এবার আপনি বলছিলেন 34টি ব্যাংকের, 30টা ব্যাংক, অনেক। বাংলাদেশের 30টা ব্যাংকের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এখন আমেরিকাতে আছে, কি কারণে? না, এটা প্রথমত হলো আমাদের স্টেট ডিপার্টমেন্টের থেকে একটা সম্ভবত আপনার কমপ্লায়েন্স ট্রেনিং এবং ব্যাংকিংয়ের যে কোনো একটা ট্রেনিংয়ে ওনারা আসছেন।
সাথে ওনারা এখন অফশোর ব্যাংকিং করতে আপনার একটা বিরাট খাত, যেখানে আগে আমরা চিন্তা করতাম আমাদের কোম্পানিগুলো রেমিটেন্স কিভাবে পাঠাবে, এখন বাংলাদেশের ব্যাংকের এখন একটা উদ্যোগ হয়ে গেছে যে রেমিটেন্স কিভাবে নিবে, রেমিটেন্স মিন্স ডলার কিভাবে তাদের বাংলাদেশে নিবে ব্যাংকগুলো। কারণ এখন তো আমরা যারা সাধারণ পিপল আছি আমরা কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করতে পারতেছি এখন, যেটা এই দেশে ধরেন আপনি $5 লাখ রাখলেন ব্যাংকে, আপনার তো কোনো প্রফিট নাই। এদেশে তো আপনি তো বলছেন আমরা $5,000 বেশি পাঠাইতে পারবো। নো 5,000 হলো সর্বনিম্ন, আপনি এনি অ্যামাউন্ট পাঠাতে পারবেন। সর্বনিম্ন 5,000 পাঠাইতে হবে, উপরে যে কোনো অ্যামাউন্ট পাঠাতে পারবেন। আচ্ছা, আমি বুঝতে একটু ভুল করেছি, ধন্যবাদ আপনাকে। তো এইটির জন্য আবার এদেশ থেকে পাঠানোর ক্ষেত্রে কোনো বাধা নাই? কোনো বাধা নাই, কারণ আপনি বৈধ পথে ইনকাম করতেছেন, আপনার ব্যাংকে টাকা আছে অথবা আপনার সোর্স অফ ফান্ড আছে, সেক্ষেত্রে তো আপনার কোনো প্রবলেম থাকার কথা না। সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানও কি এই ব্যাংকিং এই প্রসেসটা অফশোর ব্যাংকিং এর সাথে যুক্ত? অফশোর ব্যাংকিংটা এখন পর্যন্ত আমাদের এই জিনিসটা ক্লিয়ার না। সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের থেকে যে এইটা আসছে যে ব্যাংক টু ব্যাংক, কিন্তু আমাদের রেমিটেন্স হাউসগুলো কিন্তু আমরা ইউএসডি টু ইউএসডিতে আপনার অ্যাকাউন্টে টাকা জমা করি, সেক্ষেত্রে আমাদেরও এটা পারমিশন দেওয়ার কথা। আমি এই জিনিসটা সঠিকভাবে এখনো জানি না, বাট ব্যাংক টু ব্যাংক এটা কনফার্ম যে আপনি ব্যাংক টু ব্যাংক আপনি পাঠাই দিলেন ডলার। কিভাবে মানে আমি আমার টিডি ব্যাংকে গেলেন, আপনি যা বললেন যে আমি এই ব্যাংকের আমার একটা অ্যাকাউন্ট আছে ইউএসডি অ্যাকাউন্ট, আমি এই ব্যাংকের অ্যাকাউন্টে $10,000 ওয়্যার করব, আপনি ওয়্যার করে দিবেন, বাংলাদেশে চলে যাবে। আর আরেকটু সহজ হবে যদি আমাদের মাধ্যমে রেমিটেন্স হাউসগুলোর মাধ্যমে কাস্টমাররা আসে, তাহলে এটা খুব সহজে তারা বাংলাদেশে টাকাটা পাঠাতে পারবেন। কারণ আমরা আমাদের ব্যাংকগুলোকে বলতে পারি যে ভাই আমি একটা, কারণ এটা হেল্পের প্রয়োজন আছে, কারণ আপনি যেই অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন অনেকে জানে না। হ্যাঁ, আপনার জন্য ধরেন আমরা একটা এফসি অ্যাকাউন্ট অফশোর ব্যাংকিং যে ডিপোজিট অ্যাকাউন্ট নাম্বারটা সেটা আপনার দরকার। আপনি সরাসরি বাংলাদেশে ধরেন আপনি আল আরাফা ইসলামী ব্যাংকে যোগাযোগ করতে আপনার জন্য কঠিন হতে পারে, বাট আমাদের মাধ্যমে করলে আপনি সহজে হয়তো আমরা বাংলাদেশে বললাম যে এই ডকুমেন্টস দিলাম, আপনি একটা অ্যাকাউন্ট খুলে দেন, তখন আপনি ধরেন সরাসরি ডলারটা পাঠাই দেন। তা আমাদের কালকে একটা মিটিং আছে, আমি সেখানে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা কিভাবে রেমিটেন্স হাউসগুলো যাতে অফশোর ব্যাংকিং এ কিভাবে ইনভলভ হতে পারি। সেই মিটিং কোথায় হবে? আমাদের কালকে একটা লাগোডি এই মেরিয়টে একটা মিটিং আছে এই বিষয়ে, ওই পাঁচটা ব্যাংক সেখানে জয়েন করবে আর কি। বাবা, একজন দর্শক আছেন, একটু নেই কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। মানে আমি বা ডলারে না, আমি টাকায় মানে ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছি, আমি কি তারপর 5 বছর পরে কি টাকা নিয়ে আসতে পারবো? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আপনি পারবেন, আপনি ডলারে এখান থেকে ডলারে পাঠাবেন, বাংলাদেশে ডলারেই থাকবে, এটা টাকাতে হবে না, ডলারেই থাকবে, আপনি 5 বছর পর টাকাটা নিয়ে আসতে পারবেন। জি, উনি টাকাতে কেন করতে চাচ্ছেন এটা তো জিজ্ঞেস করি না। টাকাতে দরকার নাই, যদি করতে হয় তাহলে ওয়াইজানা বন্ড করতে হবে, সেটাও সুবিধা আছে, কিন্তু সেক্ষেত্রে আবার আপনি লাভের টাকা আনতে পারবেন না, লাভের টাকা আনতে পারবেন না। জি, সেটাই। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি তো TVN 24 টেলিভিশনে আমরা কথা বলছি, আমাদের দর্শকরা কানেক্ট হয়, আমাদের দর্শকরা আমাদেরকে দেখে, বিপুল সংখ্যক লোক কিন্তু TVN 24 টেলিভিশন দেখে, ফলে যে কোনো ধরনের প্রচারণায় সাকসেসফুল যদি হইতে হয় তাহলে এরকম বড় গণমাধ্যমকে পাশে রাখতে হয়। ফলে যেসব ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু এলোমেলো ঘুরে কিন্তু আমাদের দর্শকদেরকে বা আমাদের মানুষদেরকে বুঝাতে পারবে না যে সঠিক জায়গায় যেতে হবে, যে আমাদের ব্যাংকগুলোকে বলতে হবে গিয়ে যে ভাই আমাদের এই প্রচারণাটা দরকার, এবং সেটা নানা ফরম্যাটে তো প্রচারটা হতে পারে। যেমন আপনি ধরেন মিডিয়াতে হলে আপনাদের মতো যারা জনপ্রিয় আছে তাদের কাছে আসতে হবে। রেমিটেন্সের ক্ষেত্রে যেহেতু আমরা খুব বড় ভূমিকা রাখতেছি, আমরা প্রায় আপনার 5টা রেমিটেন্স কোম্পানি, তার মধ্যে 2টা প্রাইভেট কোম্পানি। সো আমরা ধরেন সানম্যান এবং প্লাসিড, আমরা 2টা কিন্তু সরাসরি বাংলাদেশের ওন বাই প্রাইভেট কোম্পানি। সো আমরাও কিন্তু সরাসরি সব ব্যাংকে, আমরা কি কোনো ব্যাংকের না, আমরা কোনো ব্যাংকের না। জি, আমরা আমাদের 11টা ব্যাংকের রেমিটেন্স পার্টনারশিপ আছে বাংলাদেশের সাথে। সো আমরা পুরনো প্রতিষ্ঠান, আপনার আমাদের রূপালী এক্সচেঞ্জ ছিল আগে, এখন সেটার নাম সানম্যান এক্সপ্রেস। সোনালী এক্সচেঞ্জের, রূপালী এক্সপ্রেস কি রূপালী ব্যাংকের সাথে ছিল না? তো প্রথম এই দেশে বাংলাদেশি প্রতিষ্ঠান মানি ট্রান্সফার হিসাবে সোনালী, তার 1 বছর পরেই আমরা রূপালী, যেটা সানম্যান এক্সপ্রেস নামে এখন পরিচিত।
আমরা প্রায় 26 বছরের প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এবং ওয়েস্ট আফ্রিকার প্রায় 20টি কান্ট্রিতে টাকা পাঠাই আসছি। তো এত দেশের সাথে কানেকশনটা কি করে করলেন? না, আমরা রেমিটেন্স হিসাবে বিভিন্ন ব্যাংকের সাথে বিভিন্ন দেশে, তো ওইসব দেশের ব্যাংকের সাথে আপনাদের কানেকশন হয় না? কানেকশন আছে। তো সেটা কি করে করেন? আমরা বিভিন্ন মাধ্যমে আমরা সরাসরি গিয়ে ব্যাংকে ভিজিট করে। আপনি কি আফ্রিকার দেশগুলো ভ্রমণ করছেন? জি, আমরা এখানে আফ্রিকারও বিভিন্ন ব্যাংক এখানে আছে, তাদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করে বিভিন্ন মাধ্যমে আমরা এই রেমিটেন্স করসপন্ডেন্স গুলো করে তাদের মাধ্যমে বিভিন্ন দেশে টাকা পাঠাচ্ছি। তো বিশেষ করে আপনারা খুশি হবেন যে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান, তারপরে আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা খুব ভালো করছি, যেটা ধরেন এতগুলো দেশে টাকা পাঠাচ্ছি। এবং আমরা কিন্তু আমি মনে করব যে বাংলাদেশি এখন যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্যতম। নিউ ইয়র্কে সানম্যান এক্সপ্রেস ব্যবহার করে না এরকম খুব কম আছে যে কাস্টমার। আপনাকে ধন্যবাদ, অভিনন্দন। টিভিএনও কিন্তু অনেক আমার কাস্টমার। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনাদের মানে আমাদের যে সব আর্থিক প্রতিষ্ঠান এই রেমিটেন্স নিয়ে কাজ করেন, তাদের বাংলাদেশি কাস্টমারই কি বেশি নাকি অন্য দেশের কাস্টমাররা আসলে যায়? আমাদের যেমন আমরা এখানে একটা অন্য দেশের একটা মানি এক্সচেঞ্জ রেমিটেন্স প্রতিষ্ঠান আছে, প্রচুর বাংলাদেশি মানুষ সেখানে যায়। হ্যাঁ, না সেক্ষেত্রে হলো যে ধরেন আমাদের আমরা যে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আছি হয়তো বা অনেকে ওইভাবে আমরা পৌঁছাতে পারি না তাদের কাছে। যেমন মনে করেন আমরা 3টা মডিউলে কাজ করি এখন। আমরা ব্রাঞ্চ মডিউল, এজেন্ট মডিউল এবং হলো আপনার মোবাইল অ্যাপস এর মাধ্যমে টাকা পাঠান। বলেন কি, আমি মোবাইল অ্যাপস ব্যবহার করতে পারবো আপনার? হ্যাঁ, সানম্যান এক্সপ্রেস। তো আপনি যেটা আমরা কিন্তু গত বছর মাত্র মোবাইল অ্যাপস স্টার্ট করছি। তো যারা আগে মোবাইল অ্যাপস ইউজ করছে তারা হয়তো অন্য কোম্পানির মাধ্যমে টাকা পাঠাইছে, আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান তারা পায় নাই। সো এখন থেকে তো তারা ধরেন আমাদের সানম্যান এক্সপ্রেস সার্চ দিলে পেয়ে যাবে যে সানম্যান এক্সপ্রেস। আমি এটা বলি না, আমি বলছি কি অন্যান্য দেশে, হ্যাঁ এটা তো একটা ভালো কথা বললেনই আপনি, মানে বাংলাদেশি ছাড়া কি অন্যান্য দেশের লোকজন কি আসে কিনা, মানে আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে অন্য দেশের লাইক সবাই তো আমেরিকান, নেপাল কিংবা ভারতের কোন একজন নাগরিক এসে কি আপনাদের মাধ্যমে ওদের দেশে টাকা পাঠায়? না, সেই ক্ষেত্রে ধরেন নেপালি এবং পাকিস্তানি, ইন্ডিয়ান আমাদের কাছে আসেন, কিছু আসেন, নট টু মাচ। আফ্রিকার অনেক আসে না, আফ্রিকার সেই ক্ষেত্রে ধরেন আমাদের অথরাইজ এজেন্ট আছে। ধরেন আফ্রিকাতে আমাদের একটা অফিস আছে, সেই অফিসটা ওই সানম্যান এক্সপ্রেসের অথরাইজ এজেন্ট। সো আফ্রিকান কাস্টমার ওই দোকানে ওই অফিসটাতে গিয়ে টাকা পাঠায়, কার মাধ্যমে? সানম্যান এক্সপ্রেসের মাধ্যমে। তার মানে কি আফ্রিকার লোক আমার কাছে আসতে হয় না, আফ্রিকার অফিসে গিয়েই সানম্যান এক্সপ্রেসের মাধ্যমে টাকা পাঠায়। আমার মনে হয় মোটামুটি আজকের জন্য শেষ কি কথাটা বলবেন দর্শকদের শেষের দিকে? দর্শককে অবশ্যই বলবো বাংলাদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠাবেন, বৈধ পথে পাঠাবেন। সানম্যান এক্সপ্রেসের অ্যাপসটি ব্যবহার করবেন অবশ্যই। আমরা সর্বোচ্চ রেট দিচ্ছি মার্কেটে, নো ফি। আমাদের অ্যাপসের মাধ্যমে আপনি যদি টাকা পাঠান নো ফি এবং সর্বোচ্চ। ধন্যবাদ আপনাকে, আমার মনে হয় ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনি, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আশা করছি পরে আমরা আবারও কথা বলতে পারবো। ধন্যবাদ শামীম ভাই, আর ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনারা দেখছিলেন আজকের এই অনুষ্ঠানটি। নিশ্চয়ই আমাদের যারা প্রতিষ্ঠানগুলো মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, যারা সুনামের সাথে কাজ করছে, আপনারা যে কোনো জায়গাতেই যেতে পারেন, সিদ্ধান্ত আপনাদের। তবে নিশ্চয়ই এইসব প্রতিষ্ঠানকে সহায়তা করাটা বা তাদের সাপোর্ট দেওয়াটা আমাদের কাজ হবে, বাট আপনারা আপনাদের মতো করেই সেটি সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।